দর্শক আজকে আবারও আমি এসেছি সেই জাফলং পর্যটন কেন্দ্রে, যেখানে গতকালকে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। ক্যাপশনেই দেখেছেন যে নিখোঁজ হওয়ার প্রায় 22 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি সেই নিখোঁজ পর্যটকের। আলওয়াজ আরশ নামের যে যুবক, 15 বছরের যুবক, তারা ফ্যামিলি ট্যুরে এই জাফলংয়ে গতকালকে ভ্রমণে এসেছিল। গতকালকে ভ্রমণে এসে এই জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নেমে, বাবা এবং ছেলে গোসল করতে নেমে হঠাৎই পানির স্রোতে তলিয়ে যায় ছেলে ছেলে আরশ, আর তার ডাকনাম হচ্ছে কিষান। গতকাল প্রায় 3টার সময় ঘটনা। তারপর থেকে কিন্তু এখন অবধি যারা লোকাল রয়েছেন, লোকাল ডুবুরি রয়েছেন এবং সিলেট থেকে ডুবুরিরাও এসেছেন, তারাও কাজ করছেন, তারা একাধারে কাজ করে যাচ্ছেন। এখন অবধি কোনো আশা করব যে যেহেতু প্রায় 22 ঘন্টা পেরিয়ে গেছে, 22 ঘন্টা 21-22 ঘন্টার মতো সময় এখনো পেরিয়ে গেছে, এখন অবধি কোনো ধরনের সন্ধান মেলেনি। তারপরেও আমরা আশা করব যে হয়তো আজকে দিনের মধ্যেই হয়তো সেই নিখোঁজ কিষান, যার নাম আলওয়াজ আরশ, ডাকনাম হচ্ছে কিষান, তার বাড়ি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর। ঢাকা মোহাম্মদপুরে ফ্যামিলি নিয়ে তারা বসবাস করেন এবং সে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে 9ম শ্রেণীতে অধ্যয়নরত। তার বাবা একজন পুলিশ কর্মকর্তা। আসলে এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তখন এটা বলতে গেলে আমার চোখের সামনেই ঘটছে আসলে এক্স্যাক্টলি। মানে আমি এখানে কাজ করতেছিলাম, ওই সময় মানে পিছনে তাকায় দেখলাম যে দুইটা মানুষ নদীর স্রোতে মানে ফাইসা গেছে। তো ছেলেটার বাবা মেবি সাথে ছিল। অনেক চেষ্টা করার পরও ওনাকে ধরে রাখতে সক্ষম হয় নাই। আর অনাকাঙ্ক্ষিতভাবে ওই সময় যে নদীর স্রোতটা ছিল সেটা অনেকাংশেই বেড়ে গিয়েছিল, যার কারণে আসলে উনি নিজের ব্যালেন্সটা হারিয়ে ফেলেছিল। উনি ওনার ছেলেকে আসলে ধরতে পারে নাই বা সক্ষম হয় নাই। বাট উনি ওনার সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করেছিল, কারণ কোনো বাবা চাইবে না তার ছেলেকে হারানোর জন্য, এটা আমরা সকলেই জানি। তো আসলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম আসলে, যেটা নদীর পানির স্রোতটা ছিল এখন বর্তমানে বা ওই ছেলেটা হারিয়ে যাওয়ার 10 মিনিট পরে যে স্রোত ছিল, কিন্তু ওই ডুবে যাওয়ার সময় নদীর স্রোতটা কেন যেন মানে 10 গুণ বেশি আমার কাছে মনে হলো বেড়ে গিয়েছিল, যা কিছুক্ষণ আগে ওইরকম স্রোত এখানে ছিল না, বা তাকে হারানোর পরও সেখানে এই স্রোতটা ছিল না। আসলে এটা একটি কাকতালীয় বিষয়, বা এটা একটু মানে ভাবার বিষয় যে এটা কেন হলো, বা এটা কিন্তু মানে আমি কখনো কল্পনা তো চিন্তা করিনি এরকম কিছু ঘটে যাবে চোখের সামনে। আমি চাইলেও কিছু করতে পারতেছিলাম না, বাট দেখতে পারতেছিলাম। আপনি যেটা বললেন যে বাবা এবং ছেলে একসাথে তারা নদীতে নেমেছিল। হ্যাঁ, নেমেছিল। আসলে এক্স্যাক্টলি উপর থেকে ছেলেটা আগে নেমেছিল, ওকে ভাসায় নিচের দিকে নিয়ে আসছিল। তখন আরেকটা ছেলে ওনাকে হয়তো বা ভাই সম্পর্কে হবে, ওই তাকে উপর থেকে রক্ষা করার চেষ্টা করছিল, বাট স্রোতে যাওয়ার পরে ওই তাকে রক্ষা করতে পারেনি। তখন ওর বাবা দৌড়ে এসে মানে স্রোতে নেমে যায়, পানিতে নেমে যায়। হ্যাঁ, তখন বাবাকে কারা উদ্ধার করছিল? বাবাকে না, এখানে স্থানীয়রা ইঞ্জিন নৌকা 3-4টা ছাড়া হয়, যার পরে ইঞ্জিন নৌকা দিয়ে খুব স্বল্প সময়ের মধ্যে ওনাকে মানে রক্ষা করা হয়েছিল। আর একটু সময় যদি উনি এখানে থাকতো, আমার মনে হয় ছেলের সাথে বাবাটাকেও হারিয়ে ফেলতাম আমরা। তো এই যে শুনতে পারলাম যে আমরা কালকে কমলগঞ্জ ছিলাম অপারেশনে, তখন আমরা খবর পেলাম যে এই জাফলং জিরো পয়েন্টে 3টার দিকে একটা লোক সে আর কি সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছে। ওই পর্যন্ত ছেলের নামটা ঈশান, বাপের নাম জাহিদুল ইসলাম টিআই, বাড়ি কুমিল্লা, যতদূর জানতে পেরেছি। বাবা টিআই, পুলিশের টিআই। সকাল 9টা থেকে এই পর্যন্ত লাগাতার কাজ করলাম, যথাযথ চেষ্টা করলাম, কিন্তু আমরা এখনও লাশ পাই নাই। এখন তো প্রায় বিকেল মানে সন্ধ্যার দিকে 5:30-6টার মতো বাজে, পানি প্রচণ্ড ঠান্ডা, এখন ডুবানোটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। লাশ সাধারণত 30-33 ঘন্টা পরে ভেসে যায়। এটাও বড় বাদ বাকি বড় জানে, ভাসতেও পারে। যদি আমাদের কল করে আগামীকাল, আমরা আগামীকালকে আবার আসবো। আমি সব ট্যুরে যারা পর্যটক আছে তাদের একটা মেসেজ দিতে চাই যে আপনারা এই বিভিন্ন পর্যটনে বা পানি পথে গেলে সাঁতার না নেমে কেউ পানিতে নামবেন না। আপনারা অবশ্যই সাঁতার নেমে পানিতে নামবেন এবং লাইফ জ্যাকেট নিয়ে আপনারা ভ্রমণ করবেন। 2 দিন আগে যে ঘটনা ঘটলো সাদা পাথরে, হ্যাঁ, সেও সাঁতার জানতো না। এই ছেলেটা সাঁতার জানে না। সাঁতারে কিরকম কি সাদা পাথরটাও পরে পাওয়া গেছে, ওটা ভেসে উঠছিল, পরের দিন পাওয়া গেছে। দর্শক আমরা কথা বলেছিলাম সিলেট যারা ফায়ার সার্ভিস কর্মী হিসেবে যারা এসেছিলেন তাদের সাথে। আমরা আশা করব যে আজকে নাগাদ যেভাবে কাজ করে যাচ্ছে এখানে লোকাল ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন,
দর্শক আমরা আশা করছি যে আজকে যেভাবে এখানে লোকাল যারা ডুবুরি রয়েছেন এবং সিলেট থেকে আগত যারা ডুবুরি রয়েছেন তাদের সার্বিক তত্ত্বাবধানে আজকে হয়তো সেই গতকালকে নিখোঁজ হওয়া পর্যটক আজকে উদ্ধার হবে এবং তাই আমরা আশা করছি এই মুহূর্তে যারা লাইভে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আমরা একটু কথা বলবো গোয়েনঘাট মাই টিভির গোয়েনঘাট প্রতিনিধি জনাব হুমায়ুন আহমেদ ভাইয়ের সাথে। ভাই আপনি তো গতকালকে আসছিলেন, আসলে এত সতর্ক করার পরেও কেন এই ঘটনাটা পুনরাবৃত্তি হয়? এত সতর্কর কারণে উপলব্ধি হয় যে এখানে যারা পর্যটক আগত আসেন, যারা আসার পরে অনুভূতিটা, এখানের যে দৃশ্য দেখে অনুভূতিটা হারায় ফেলে, মানে নদীতে নামার আগ্রহটা বেশি এবং বেড়ে যায়। এখানে যে পানির যে ফ্রিজের পানির মতো ঠান্ডা, এই ঠান্ডা পানিতে নামলে তাদের মানে ওই অন্য ইয়েগুলো ভুলে যায়। ভুলে যাওয়ার কারণে এখানে ওই যে আনন্দ করতে করতে দেখা যায় পানির যে স্পিড, এই স্পিডে নিচে নিয়ে যায় এবং নিচে অনেক গভীর থেকে যারা সাঁতার জানে তারা উঠে আসতে পারে, আর যারা সাঁতার জানে না তারা পানির তলে তলিয়ে যায়। তো এইরকম এই একটা ঘটনা কালকে ঘটেছে এবং সেই ঘটনা দেখে তার বাবা নিজেই তাকে উদ্ধার করার জন্য নেমেছিল এবং লাস্টে দেখা যাচ্ছে উনিও পারেননি, পরে অন্য এক নৌকায় গিয়ে ওনাকে উদ্ধার করতে আর ওই ছেলেটিকে উদ্ধার, এমনটাই আমরা জানতে পারছি আর কি। দর্শক এখন অবধি কিন্তু গতকালকে নিখোঁজ হওয়া যে পর্যটক 15 বছরের যে নবম শ্রেণীর ছাত্র ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী যিনি নিখোঁজ হয়েছিলেন গতকালকে, উনি কিন্তু এখন অবধি নিখোঁজই রয়েছেন। প্রায় 21 থেকে 22 ঘন্টা পেরিয়ে গেলেও এখন অবধি ওনার কোনো সন্ধান মেলেনি। এখানে কাজ করছে লোকাল যারা ডুবুরি রয়েছেন তারাও কাজ করছে এবং ফায়ার সার্ভিসের যারা ডুবুরি রয়েছেন তারাও কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশা করব যে আজকের দিনের মধ্যেই হয়তো এটা উদ্ধার কাজটা চলমান থাকবে এবং আজকে দিনের মধ্যেই এটা উদ্ধার হবে এই আশা ব্যক্ত করে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।